কি হলো? কি এত চেঁচামেচি করছো কেন? এক দ্বন্দ্ব শান্তিতে থাকতে দাও না। সংসার করে আর শান্তি পেলাম না। আর তোমার সংসার করেই বা আমি কত শান্তি পেলাম গো। শান্তিতে এই আমাকে একদম রানী বানিয়ে রেখেছো না? তা নয় তো কি, যা চাও বলার আগেই তো পেয়ে যাও। তারপরেও বলো রানীর মতো রাখিনি তোমাকে। রানীর মতো রেখেছো নাকি চাকরানির মতো? দুদিন ধরে ঘরে বাজার নেই, রান্না করতে পারছি না। এখন কোনো টাকা পয়সা নেই, এখন আমি কোনো বাজার করতে পারবো না। যা আছে তাই দিয়েই চালিয়ে নাও, যাও। এই হলো তোমার রাজার গুণ। হাতে রাজার পয়সা নেই, আবার রানীকে রাজরানী বানিয়ে রাখবে। চুপ করো তো তুমি, চেঁচামেচি করো না। এখন আমাকে ঘুমোতে দাও, যাও। আজ যদি আর একদম আলসেমি করেছো না তো তোমার খবর আছে। যাও তো যাও, জলদি কাজ করতে যাও। এই মহিলা আমাকে শান্তিতে একটু ঘুমোতেও দেবে না। আমাকে ঘুমোতে দেখলে এর মাথা গরম হয়ে যায়। আমাকে বাজার করে দিয়ে তুমি ঘুমাও বা ঘুরতে যাও, সেটা আমার দেখার বিষয় নয়, বুঝলে? ঠিক আছে, যাচ্ছি আমি কাজ করতে। দাও দাও, কুঠারটা দাও। তুমি আবার আজকে গাছ বিক্রি করতে যাচ্ছ? তা নয় তো কি করব? এগুলো না করলে বাজারও জুটবে না কপালে। এই যে গাছগুলো ধ্বংস করছো না, একদিন বুঝবে যখন টাকার প্রয়োজন হবে তখন কিছুই পাবে না। এখনই টাকার প্রয়োজন, তাই আমি এখনই গাছ বিক্রি করতে যাচ্ছি। তোমার কোনো সমস্যা আছে? না না, যাও তুমি। এ কি বুড়িমা, এত সকাল সকাল তুমি কোথায় যাচ্ছ? যাচ্ছি একটু পাশের গ্রামে, খড়কুটোগুলো বিক্রি করতে হবে তো, তাই এই ব্যাপারে কথা বলতে যাচ্ছি। খড়কুটোগুলো বিক্রি করে ফেলবে? হ্যাঁ, ফেলো ফেলো, ভালোই হবে, দুটো পয়সা ঘরে আসবে। হ্যাঁ রে, ঘরে একদম পয়সা নেই, খাবার দাবার কিছুই খেতে পারছি না, তাই ভাবলাম পড়ে আছে যেহেতু, তাই এগুলো বিক্রি করে দিই। ভালোই করেছো, আমিও বিক্রি করে দিয়েছি অনেক আগেই। তা তুই এখন কোথায় যাচ্ছিস? আমি যাচ্ছি গাছ কাটতে বুড়িমা। কয়েকদিন ধরে আমার হাতে টাকা পয়সাও নেই, তাই ভাবছি দুটো গাছ কেটে বিক্রি করে দেব। এটা তো ভালো কাজ, এতে কোনো কষ্ট নেই। যখন প্রয়োজন হবে তখন গাছ কেটে বিক্রি করে আরামায়েশে দিন কাটানো যায়। হ্যাঁ গো বুড়িমা, আমাদের গ্রামের মানুষজন অন্য সব গ্রামের থেকে এগিয়ে আছে, তাই না? তা তো ঠিকই বলেছিস, তবে অন্যান্য গ্রামের লোকজন কাজ করতে করতেই মরে যায়, আর আমাদের গ্রামে এমন কোনো সমস্যাই নেই। আমাদের গ্রামে যত গাছ আছে তা বিক্রি করতে করতে আমরা ততদিনে মরে যাব। তাহলে আর সমস্যা কি? বিক্রি করবি আর খাবি, আর আরামে দিন কাটাবি। আচ্ছা বুড়িমা, তাহলে এখনই যাই। অনেক বেলা হয়ে গেলে আবার গাছ কাটতে কষ্ট হবে। হ্যাঁ রে, আমায়ও যেতে হবে অনেকটা পথ হেঁটে, তারপর পাশের গ্রামে পৌঁছতে হবে তো। তুমি যে খড়কুটোগুলো বিক্রি করছো, কত পয়সা দেবে? তা তো ঠিক জানা নেই, দেখি কথা বলে যে কত পয়সা দিতে পারে। যাই দিক, তাতেই চলবে আমার। অল্পতে আবার বিক্রি করো না, রেখে দাও, পরে বিক্রি করলে কাজে লাগবে। সামনে তো বর্ষাকাল। না রে বাপ, আমার যে এখনই প্রয়োজন, না খেতে পেয়ে মরে যাচ্ছি, আবার বর্ষাকালের জন্যে রাখবো কিভাবে? যা ভালো মনে করো তাই করো। আচ্ছা, এখন আসি আমি। ও দাদা, তুমিও আজকে গাছ কাটতে এসেছো? দেখো, ভালোই হলো, দুজনে কথায় কথায় ভালোই গাছ কাটতে পারবো। আরে দেবেন নাকি, তুইও এসেছিস গাছ কাটতে? যাক, তোকে দেখে মনটা একটু ভালো হলো। একা একা গাছ কাটতে ভালো লাগে না রে। তুমি আজকে গাছ কাটছো কেন, কি খবর? আর বলিস না, ঘরে দুদিন ধরে বাজার নেই, তোর বৌদি চেঁচামেচি শুরু করে দিয়েছে, তাই গাছ কাটতে আসতে হলো আর কি।
আমার ওই একই অবস্থা, হাতে একদমই টাকা পয়সা নেই, তাই চলে এলাম। এটুকু কাজ করতেও আমার কেমন জানি আলসেমি লাগছে, ইচ্ছে হচ্ছে এখানেই ঘুমিয়ে পড়ি। তা তুমি ঠিক বলেছ, কাজ না করতে করতে এখন আর কোনো কাজ করতেই মন চায় না, ইচ্ছে হয় সারাদিন ঘুমিয়ে থাকতে। থাক, আজকে দুটো গাছ কেটে আবার এক সপ্তাহ আরাম করব। আমাদের তো আর কাজ বাজ নেই, তাই না? হ্যাঁ দাদা, জঙ্গলে যত গাছ আছে তা দিয়ে সারা জীবন অনায়াসে কাটিয়ে দিতে পারবো। সপ্তাহে শুধুমাত্র দুটো করেই তো গাছ কাটি, বেশি তো আর কাটি না। দুটো গাছ কাটলে কি আর এমন কমে যাবে? আমারও তো একই কথা, কিন্তু দেবাশিস বাবু গাছ কাটা একদমই দেখতে পারে না। আরে বাদ দে তো ওনার কথা, উনি কি আমাদের ভরণ পোষণের দায়িত্ব নেবে নাকি বল? ফের যদি আবার আমাকে গাছ কাটার কথা কিছু বলে, তাহলে আমি এই প্রশ্নটাই করব তাকে। দেখো, বেশি বাড়াবাড়ি করলে একদম অপমান করে দিবি। মোড়ল হয়েছে বলে যা খুশি তাই করবে নাকি? এমন ভাব করে যেন পুরো গ্রাম তার নিজের একার, আমাদের কোনো ভাগই নেই। ভাগ নেই মানে? আমরাও গ্রামের মানুষ, উনিও গ্রামের মানুষ। আর একবার আমাকে কথা শোনাতে আসুক, তারপর আমিও একদম অপমান করে দেব, তখন বুঝবে মজা কেমন লাগে। প্রয়োজনে আমাকেও সাথে দিস, আমিও অপমান করব। ওই ব্যাটার ওপর আমার অনেক দিনের জেদ। নাও নাও নাও, এখন কাজে হাত লাগাও, নাও। কি রে, তুই এমন হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? বাবু, আপনি দেখতে পাচ্ছেন না গ্রামের কি অবস্থা? আপনি তো কিছুই করছেন না। কেন রে, আবার গ্রামে কি হলো? কারো কোনো বিপদ হলো নাকি? বিপদ হয়নি, তবে এরপর হবে। একটু আগেও দেখে আসলাম সিধু ও দেবেন দুজনে মিলে কতগুলো গাছ কেটে নিয়ে যাচ্ছে। কি বলছিস? কত গাছ কেটে নিয়ে যাচ্ছে? এই ধরেন 6 থেকে 7টা হবে। একদিনেই যদি এতগুলো গাছ কাটে, তাহলে তো পুরো গ্রাম উজাড় হয়ে যাবে রে। সেই জন্যই তো এত তাড়াহুড়ো করে আপনার কাছে এসেছি আমি। গ্রামের মানুষজনকে আমি এত করে বোঝাচ্ছি, কিন্তু তারা কোনোভাবেই বুঝতে চাচ্ছে না। গ্রামের মানুষজন সব অলস হয়ে গেছে, তারা এখন কাজবাজ করতে চায় না। এত সহজ একটা সমস্যার সমাধান থাকতে কে কষ্ট করে কাজ করতে চায় বলতো? কিন্তু এটা তো উচিত নয় বাবু। সেটা তো তুই আর আমি ভালোভাবে বুঝি, কিন্তু ওরা তো বোঝে না। এভাবে বললে তো আর হবে না, ওদেরকে বোঝাতে হবে। আপনি কিছু একটা করুন না। হ্যাঁ, এবার দেখছি কিছু একটা করতেই হবে। তুই একটা কাজ কর, বিকেলেই ওদেরকে ডেকে পাঠা। সাবধানে কথা বলবেন বাবু, ওরা কিন্তু যখন তখন যা খুশি বলে দিতে পারে। বললে বলুক, তবে এই সব কাজকর্ম তো বন্ধ করতে হবে, তাই না? ঠিক আছে বাবু, আমি তাহলে বিকেলে ওদেরকে আসতে বলবো, কেমন? আসতে বলিস, কিন্তু আমার কথা শুনবে কিনা কে জানে। খোলাসা ভাবে কথা বলা প্রয়োজন। আপনি কোনো চিন্তা করবেন না বাবু, যে কোনো একটা উপায় বের করে ওদের এই কাজ থামাবোই থামাবো। দেখ, তুইও কোনো উপায় বের করতে পারিস কিনা, কেমন? কি হলো বাবু, এভাবে জরুরি তলবের মানে কি? কি হয়েছে? বুঝতে পারছো না দাদা, আজকে গাছ কেটেছি না, সেজন্যই তলব করেছে। দেবেন ঠিক কথাই বলেছে, আমি সেজন্যই তোমাদেরকে ডেকেছি। সেজন্য আমাদেরকে ডেকে কোনো লাভ নেই, আমরা আপনার কোনো কথাই শুনছি না। আমি বুঝতে পারছি না তোমরা আমার কথা শুনছো না কেন। আমি তো তোমাদের ভালোই চাই, তাই না? আপনি আমাদের কিভাবে ভালো চান? আপনি আমাদের ভরণ পোষণের দায়িত্ব নেবেন নাকি? আমি নেব কেন? তোমরা কাজ করো, পরিশ্রম করো। আমাদের পরিশ্রম করতে ভালো লাগে না, তাই আমরা এই কাজ করি। আপনার কোনো সমস্যা? অবশ্যই সমস্যা। তোমরা যেভাবে গ্রামের গাছগুলো উজাড় করছো, কয়েকদিন পর দেখো
গ্রাম মরুভূমিতে পরিণত হবে। তাহলে মরুভূমিতেই থাকবেন। আমি তো আর আপনার গ্রাম নিয়ে নিচ্ছি না, তাই না? এভাবে অভদ্রের মতো কথা বলছো কেন? আমি তো তোমাদের সাথে ভালোভাবেই কথা বলছি, নাকি? প্রতিদিন যদি একটা বিষয় নিয়ে আমাদের কথা শোনান, তাহলে তো এমন আচরণ করতেই হবে। দেখো, গাছ কাটা ভালো নয়। তোমরা চাইলে আমি তোমাদের কাজের ব্যবস্থা করে দিতে পারি। আমরা তো কাজই করতে চাই না, আপনি ব্যবস্থা করে কি করবেন? তোমাদেরকে বোঝাতে বোঝাতে আমি ক্লান্ত হয়ে গেছি। তবুও তো আমাদের পিছু ছাড়েন না। এর থেকে ভালো আপনি আপনার মতো থাকেন আর আমাদেরকে আমাদের মতো ছেড়ে দিন। আসলে আমি আর তোমাদের বোঝাতে পারছি না। বোঝালেও আমরা আর আপনার কথা শুনছি না। আয় দেবেন, চলে আয় তো। চলো চলো, শুধু শুধু আমাদের ঘুম নষ্ট হলো। দেখেছো দেখেছো ঘরের কি অবস্থা? এমন ঘরে বর্ষাকালে আমরা থাকবো কিভাবে? তুমি একটু ভালোভাবে কথা বলতে পারো না গিন্নি? যখন দেখি তখনই তুমি চেঁচামেচি শুরু করে দাও। তুমি যদি ভালো কাজ করতে তাহলে আমাকে চেঁচামেচি করতে হতো না। তুমি কি বলতে চাইছো? আমি খারাপ কাজ করি? তুমি খারাপ কাজ করলেও তো আমি একটু শান্তি পেতাম। তুমি তো কোনো কাজই করো না। ঘরে চালার অবস্থা দেখেছো? আমি দেখছি, এখন কি কাজ করব আমি? কি আর করবে, ও চালার ওপর গিয়ে বসে থাকো, যেন পানি ঘরের ভেতর না পড়ে। এটা কোনো কথা বললে তুমি গিন্নি? আমি ভুল কি বলেছি? দেখতে পাচ্ছ চালাটা এখন সারানোর প্রয়োজন, তবু বলছো তুমি কি করবে? ঠিক আছে, ঠিক আছে, কয়েকদিন অপেক্ষা করো। আমি দেখছি কিভাবে চালা ঠিক করা যায়। কিভাবে ঠিক করবে শুনি? গাছ বিক্রি করে? গ্রামে আর অবশিষ্ট একটা গাছও নেই। কি বলছো তুমি? গ্রামে আর একটাও গাছ নেই? এত গাছ কোথায় গেল? প্রতিদিন যে তোমরা সবাই মিলে গাছ কাটো সে খেয়াল নেই? একটা ছোট চারাও পাবে না গাছের। এখন তাহলে কি হবে আমাদের? এভাবে তো আসলেই বর্ষায় থাকা যাবে না। এই জন্যই বলেছিলাম প্রথম থেকে যে কাজ করো, কেউ গাছগুলো বিক্রি করো না। আগের কথা আগে চলে গেছে, আগের কথা বাদ দাও। এখন কি করব সেটা বলো। এখন এখন কিছুই করতে হবে না। এই বৃষ্টিতে আপনি ঘরে বসে থাকুন। টিটকিরি মেরো না গিন্নি, আমি দেখছি কি করা যায়, আমি দেখছি। দেখো, প্রয়োজনে দেবাশিস বাবুর কাছে কি সাহায্য চাও। আগে উপায় খুঁজে দেখি। উপায় না পেলে তবেই দেবাশিস বাবুর কাছে যাব, নইলে অপমান করবে। ইনার আবার মান অপমান, সত্য সব। কিরে সিধু, এত চিন্তিত মনে হচ্ছে কেন? কি হয়েছে তোর? আর বলো না বুড়িমা, দেখছই তো বর্ষা চলে এসেছে। আমার ঘরের চালাটাও ভেঙে গেছে। কি বলছিস রে? তোর তো ঘরে চালা গেছে, আর আমার ঘরের কিছুই অবশিষ্ট নেই। সেজন্যই তো মনটা খারাপ। এখন যে কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। কেন রে? দুটো গাছ কেটে বিক্রি করে ঘরের চালাটা সারিয়ে ফেল। গ্রামে একটা গাছও অবশিষ্ট নেই, একটা চারাও খুঁজে পেলাম না। এখন কি করব বুড়িমা? কি বলছিস কি তুই? এত তাড়াতাড়ি পুরো গ্রামের গাছগুলো সব উজাড় হয়ে গেল? হ্যাঁ, উজাড় হবে না কেন? গ্রামের সবাই মিলে প্রতিনিয়ত গাছ কেটেছি আমরা। তোদের তো ওই ভরসা ছিল, আর আমার তো সেই ভরসাও নেই। আমি যে এখন কি করব সেটাও তো বুঝতে পারছি না। একটা কাজ করি, চলো আমরা সবাই মিলে দেবাশিস বাবুর কাছে যাই। উনি কোনো একটা উপায় খুঁজে বের করতে পারবে। দেবাশিস বাবুর কাছে গেলে দেবাশিস বাবু কাজ ধরিয়ে দেবে, কাজও তো করতে পারি না। কাজ করতে তো ইচ্ছে করে না বুড়িমা। ইচ্ছে না করলেও তো কাজ করতে হবে, কারণ গ্রামে তো আর কোনো গাছই নেই যে বিক্রি করবি। তাহলে আর কি, আর তো কোনো উপায় নেই। চলো আমরা দেবাশিস বাবুর কাছেই যাই। তোকে তো কাজ দেবে,
আর আমাকে তো তাও দিতে পারবে না। আমি আমার বিষয়টা নিয়ে বড্ড চিন্তা করছি। তুমি চিন্তা করো না, আমাদের কাজ হয়ে গেলে তোমারও কাজ হয়ে যাবে, না হলে আমরা তোমাকে সাহায্য করব। ঠিক আছে, তাই হবে। এই প্রার্থনা কর যেন দেবাশিস বাবু আমাদের ওপর দয়া দেখান। চলো চলো, আর দেরি করা ঠিক হবে না। গিয়ে দেখব গ্রামের অনেকেই হয়তো দেবাশিস বাবুর কাছে গেছে। কি হলো কি? তোমরা সবাই একজোট হয়ে আমার কাছে এসেছো কেন? কি প্রয়োজন? ক্ষমা করবেন বাবু, আমরা আপনার কাছে সহযোগিতা চাইতে এসেছি। সহযোগিতা চাইতে এসেছো? কিন্তু কেন, কোন কারণে? বর্ষায় আমাদের প্রত্যেকের ঘরের অবস্থা কাহিল হয়ে গেছে। আপনি যদি আমাদেরকে একটু সাহায্য করতেন। কেন, তোমাদের তো গ্রামে গাছ আছে, গাছগুলো কেটে নিজেদের ঘরের মেরামত করে নাও। মেরামত করব কিভাবে বাবু? গ্রামে একটা গাছও অবশিষ্ট নেই, আর একটা চারাও নেই। তাহলে তোমরা ভাবো যে তোমরা কত নিচু কাজ করেছো, যে গ্রামে একটা চারাও নেই, একটা গাছও নেই। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি বাবু, আমাদেরকে ক্ষমা করে দিন। আমি তো ক্ষমা করার কেউ না। যদি তোমরা নিজের ভুল বুঝতে পারো, এখন থেকে পরিশ্রম করো, তাহলেই হবে। আপনি আমাদেরকে কাজ দিন, আমরা কাজ করব। আগে আপনি আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করুন বাবু। আমি তোমাদেরকে বিপদ থেকে রক্ষা করতে পারি একটা শর্তে। যদি তোমরা আমার শর্ত মানো, তাহলেই আমি রাজি হব। আমরা আপনার সব শর্ত মানতে রাজি আছি, আপনি বলুন বাবু। এখন থেকে সবাইকে কাজ করতে হবে এবং গাছ লাগাতে হবে। কোনো আলসেমি করা চলবে না। আর জীবনেও আলসেমি করব না বাবু, আর জীবনেও আলসেমি করব না। তাহলে বেশ, তোমাদের বিকল্প ব্যবস্থা বলে দিচ্ছি। তোমরা নিজেদের ঘর আপাতত তাল পাতা দিয়ে মেরামত করতে পারো, কেমন? এটা তো ভালো কথা, এটা এতক্ষণ তো আমার মাথায় আসেনি। আসবে কিভাবে? ঘুমিয়ে ঘুমিয়ে মাথা তো জং ধরিয়ে ফেলেছ। আপনাকে অনেক ধন্যবাদ বাবু। আমরা এখন মেরামতের কাজ শুরু করে দিচ্ছি, এখনই শুরু করে দিচ্ছি। যাও যাও, তবে আমার শর্তের কথা মনে রেখো কিন্তু। রাখবো বাবু, রাখবো। আপনি আমাদের বিপদ থেকে রক্ষা করেছেন, আপনার শর্ত কি আমরা ভুলে যেতে পারি? কি হলো দাদা, একটাও তালপাতা পেয়েছো কি? পাবো কিভাবে? আমরা একটা তাল গাছও তো বাকি রাখিনি, সবকিছু বিক্রি করে দিয়েছি রে। কি বলছো তুমি এসব? তাল পাতা বা তাল গাছ কে বিক্রি করলো? কে আবার বিক্রি করবে? তাল পাতাগুলো কেটে কেটে বুড়ি নিজেই বিক্রি করে দিয়েছে। হ্যাঁ রে, আমি বিক্রি করেছি। আমি তো আর গাছ কাটতে পারি না, তাই তাল পাতাই বিক্রি করে দিয়েছি। ছি ছি বুড়িমা, তুমি আর কোনো কিছু বিক্রি করার মতো খুঁজে পেলে না? আমি আর কি করব? আমার কি আর অন্য কিছু করার উপায় আছে নাকি? আমি ওসব করেই চলেছি। তাহলে এখন আমাদের কি হবে? তাল পাতাও তো কোথাও খুঁজে পেলাম না। দেবাশিস বাবু আমাদেরকে কোনো সাহায্য করবেন না এবার? সাহায্য করবেন কিভাবে? পয়সা দিয়ে সাহায্য করলে তার পয়সা যাবে, সেই হিসাব আছে তার। তাহলে কি এখন এইভাবে রাস্তায় রাস্তায় কি আমাদের দিন কাটাতে হবে? কি জানি, তারপরেও চল, আরেকবার দেবাশিস বাবুর কাছে বলে দেখি, চল। কি হলো কি? তোমরা এখানে দাঁড়িয়ে জটলা পাকিয়ে দাঁড়িয়ে আছো কেন? কি করব বাবু, সারা গ্রাম খুঁজেও একটা তাল পাতা পেলাম না। হায় হায়, কি বলো? তাল পাতাগুলো সব গেল কোথায়? কোথায় আবার? বুড়িমা পাতাগুলো কেটে কেটে পাশের গ্রামে বিক্রি করে দিয়েছে। ছি 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 ছি, তোমরা তাল পাতা কেউ আর বাকি রাখলে না। এখন আমরা কি করব বাবু? আমাদের হাতে তো কোনো উপায় নেই। ঠিক আছে, আমি পাশের গ্রাম থেকে তোমাদেরকে তাল পাতা এনে দেওয়ার ব্যবস্থা করছি। সত্যি বাবু?
আপনি আমাদেরকে তাল পাতার ব্যবস্থা করে দেবেন? দেব না কেন? তোমরা আমার গ্রামের মানুষ, বিপদে পড়েছ, সাহায্য করব না তোমাদের? আপনি খুব ভালো বাবু, আপনি আমাদের রক্ষে করেছেন। ভালোভাবে কাজ করো। আরো যদি তাল পাতার প্রয়োজন হয় আমাকে বলো, আমি এনে দেব। আর মনে হয় প্রয়োজন হবে না বাবু, এতেই আমাদের হয়ে যাবে। তাহলে ঠিকঠাক ভাবে কাজ করো, এরপর কিন্তু আরো কাজ আছে। এরপর আবার কিসের কাজ বাবু? কেন, আমার শর্তের কথা ভুলে গেছো নাকি? বেশি বেশি গাছ লাগাতে হবে। না বাবু না, শর্তের কথা ভুলে যাইনি। আমরা গাছ ঠিক লাগাবো, আমরা এবার পরিশ্রমও করব। হ্যাঁ বাবু, আপনার সাথে এতদিন যত খারাপ ব্যবহার করেছি সবকিছুর জন্য ক্ষমা করে দেবেন বাবু, সবকিছুর জন্য ক্ষমা করে দেবেন। আমি ওসব কিছু মনে রাখিনি। তোমরা যে আবার ঠিক হয়ে গেছো, এতেই আমি খুশি। অনেক বছর পর মনে হলো গ্রামটা আবারও প্রাণ ফিরে পেয়েছে। এতদিন গ্রামটা কেমন কবরস্থানের মতন মনে হতো। কবরস্থানই তো ছিল, একটা জ্যান্ত কবরস্থান, যেখানে সবাই বেঁচে থেকেও মরার মতো ঘুমিয়ে থাকতো। আপনি আর লজ্জা দেবেন না বাবু, আমাদের এখন সত্যিই লজ্জা লাগছে। আগের থেকেই যদি পরিশ্রম করতাম তাহলে এখন আমরা অনেক ভালোভাবেই দিন কাটাতে পারতাম। ওসব নিয়ে আর আফসোস করো না তো, এখন থেকে নতুন ভাবে শুরু করো। আপনি আমাদের কাজ দেবেন তো? অবশ্যই দেব। গ্রামের উন্নয়নের কাজ আজকে থেকেই শুরু হলো। আমরা আপনার কাজে এবং আপনার ব্যবহারে খুব খুশি হয়েছি। আমি তোমাদেরকে খুশি করতে পেরেছি কিনা জানি না, তবে তোমরা আমাকে খুশি করে দিয়েছ। হয়েছে হয়েছে, এখন আর দাঁড়িয়ে থেকো না। আকাশ মেঘলা করেছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি ঘর বাড়ি মেরামত করো, সবাই তাড়াতাড়ি করো। গ্রামটির নাম ছিল মিনতিপুর। এই গ্রামেই বাস করত একজন চাষি, যার নাম ছিল লোকমান মিয়া। লোকমান মিয়ার চাষের জমির পরিমাণ ছিল অনেক কম। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? এদিকে এসো। আজ তোমাকে নিয়ে শহরে ঘুরতে যাব, আর রাতের বেলা একটা সিনেমা দেখে তবেই বাড়ি ফিরবো, কি বলো? কি ব্যাপার, কর্তা মশাই আজ বেজায় খুশি? তা হয়েছেটা কি? আগে সুসংবাদটা তো শুনি। এই তো তুমি ধরে ফেলেছো ঠিক। নিশ্চয়ই একটা কোনো ভালো সংবাদ আছে। 10 বছর ধরে তোমার ঘর করছি, আর এটা জানতে পারবো না তুমি কিসে খুশি হও কিসে দুঃখ পাও? আমি সব কিছুই বুঝি। আচ্ছা ঠিক আছে, তাহলে শোনো কেন আমি খুশি হয়েছি। এবার আমাদের জমিতে দ্বিগুণ ধান হয়েছে, ফসলের কোনো অভাব নেই গো, আর তাই আমার মন বেজায় খুশি। ওমা তাই নাকি? ঠিক আছে তাহলে, কিন্তু আজ আমাকে একটা ভালো শাড়ি কিনে কিন্তু দিতেই হবে, আর আমাদের মেয়েটার জন্য একটা ভালো জামা কিনবো। তার বলতে 10টা না 5টা না, একটা মাত্র মেয়ে আমার। চন্দ্রা, ও চন্দ্রা, কোথায় গেলি রে মা? বাবা যে তোকে ডাকছে, সেদিকে কোনো খেয়ালই নেই কি তোর? বাবা, ও বাবা, বাবা দেখো না, আমি ছোট্ট একটা মাছ মেরে এনেছি। এই মাছটাকে আমি একটা বোতলে ভরে রাখবো। ওই দেখো কাণ্ড, বোতলের মধ্যে মাছ ভরে রেখেছে। ও তো মারা যাবে। মাছটাকে তুই পুকুরে ছেড়ে দিয়ে আয় মা, যা। সত্যি বাবা? সত্যি কি মাছটা মারা যাবে? আচ্ছা ঠিক আছে, আমি বরং ওকে পুকুরেই ছেড়ে দিয়ে আসছি।
একটা জিনিস খেয়াল করেছো, মেয়েটা আমার পশু পাখির প্রতি অনেক দয়া মায়া। যেখানে কোনো পশু পাখি দেখে তাকে ভালোবাসতে শুরু করে দেয়। তুমি ঠিকই বলেছ, এটা আমি আগেও খেয়াল করেছি। এখন যাও দেখি, মা আর মেয়ে মিলে খুব ভালো করে সাজগোজ করো। আজ আমরা সবাই মিলে সিনেমা দেখব, কেমন? বাবা, ও বাবা, শোনো শোনো, ওই মানুষেরা আজকে অনেক খুশি হয়েছে। তাদের নাকি এবছর ফসলের পরিমাণ অনেক বেড়ে গেছে। তাই নাকি? এ তো খুব ভালো খবর। মানুষের ফসল যত বাড়বে আমাদের ততই লাভ। আমরা সারা বছর পেট ভরে খেতে পারবো রে। তোমার কথা শুনে নাকি একেবারে গা জ্বলে যায়। এমন ভাবে বলছো, মনে হচ্ছে যেন মানুষেরা আমাদের জন্য খাবার বেড়ে রেখেছে। তা তুমি ঠিকই বলেছ। মানুষেরা যত রোজগার করুক না কেন, কখনো আমাদেরকে নিজ থেকে খেতে দেয় না। সেই তো আমাদের চুরি করেই খেতে হয়। তারপরেও যদি একবার টের পায় আমরা ওদের ফসল খেয়েছি, তাহলে ওরা আমাদের ওপর অনেক রেগে যায় আর আমাদেরকেও মেরে ফেলে। না বাবা, তুমি ভুল করছো। মানুষটা তো নির্দয় নয়। ওই যে একটা বাচ্চা মেয়ে দেখতে পাচ্ছ না, ওর নাম হলো চন্দ্রা। ও একদিন আমাকে ধরে ফেলেছিল, কিন্তু আমাকে মারেনি, আদর করে ছেড়ে দিয়েছে। সব মানুষ তো আর একরকম নয়। মানুষের মধ্যেও ভালো আছে, খারাপ আছে, তাই না? কিন্তু চন্দ্রার মা অনেক দুষ্ট। সেদিন যেন কি একটা ওষুধ দিয়েছিল যাতে আমরা সবাই মরে যাই। আমি তো চালাকি করে তোদেরকে নিয়ে অন্য জায়গায় সরে পড়েছি, তাই কোনো রকমে বেঁচে গেছি রে। সবচেয়ে ভালো হতো যদি আমরা মানুষের সাথে কথা বলতে পারতাম, তাহলে ওরা আমাদের এত কষ্ট দিত না। না 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 না, মানুষের সাথে কথা বলে কোনো লাভ নেই। এর চেয়ে বরং আমরা অপেক্ষা করি, যখন নতুন ফসল ঢুকবে আমরা নতুন নতুন ধান খেতে পারবো রে। আর নতুন ধান খাওয়ার মজাই আলাদা। ও বাবা, ওরা বলছিল আজ নাকি ওরা শহরে যাবে সিনেমা দেখতে। আমি ওদের সাথে যেতে চাই, আমিও সিনেমা দেখব। সিনেমা দেখা মানুষের কাজ, আমাদের নয়। আমরা কেন সিনেমা দেখব? চলো আমরা তিনজন মিলে একটু জঙ্গল থেকে ঘুরে আসি। গিন্নি, ও গিন্নি, আজ তো নতুন ধান উঠেছে, একটু ভালো করে পায়েস রান্না করো। অনেকদিন হয়ে গেল পায়েস খাই না। আচ্ছা বাবা, ঠিক আছে। তোমার মেয়ে আজ কদিন ধরে বলছিল বেদনি ধানের পায়েস খাবে। আমি পায়েস রান্নার ব্যবস্থা করছি গিয়ে। কেউ কি আছো গো? আমায় একটু পানি খাওয়াও তো। তৃষ্ণায় বুকের ছাতিটা ফেটে যাচ্ছে যে। আহ, এই অসময় আবার কে এলো বলো তো? এই দুপুর বেলা কোথা থেকে যে এসব লোকজন আসে কিছুই বুঝতে পারি না। এমন করে কথা কেন কইছো? একজন গরিব ভিখারি এসেছে, একটু পানি তো চেয়েছে। তুমি বরং ঘর থেকে একটু পানি এনে দাও। নাও, এখানে পানি আছে, পানিটা খেয়ে নাও। আরে বাহ, কি সুন্দর পায়েসের গন্ধ বেরিয়েছে। নিশ্চয় নতুন ধানের পায়েস রান্না করছিস। কত বছর হয়ে গেল এমন পায়েসের গন্ধ পাইনি। এই তোমাদের নিয়ে হয়েছে যত জ্বালা। যখন পায়েসের গন্ধ পেয়েছো, সাথে সাথে তোমাদের জিভে পানি চলে এলো, তাই না? আহ, অমন করে কেন কথা বলছো? বুড়িমার নিশ্চয়ই পায়েস খেতে খুব ইচ্ছে করছে। ঠিক আছে বুড়িমা, কিছুক্ষণ অপেক্ষা করো, নিশ্চয়ই পায়েস রান্না হয়ে যাবে।
আমি পায়েস খাওয়ার জন্যই কথা বলিনি। পায়েসের খুব সুন্দর গন্ধ বেরিয়েছিল, তাই এই কথা বললাম। আরে বুড়িমা, তুমি আমার স্বামীর কথায় কিছু মনে করো না তো। ও একটু রাগী লোক। আমি তোমাকে পায়েস না খাইয়ে কোথাও ছাড়ছি না। একটু অপেক্ষা করো বুড়িমা, আমি তোমাকে গরম গরম পায়েস দিচ্ছি। আহ, কত মজা হয়েছে পায়েসটা। অনেক দিন হয়ে গেল এমন সুস্বাদু পায়েস খাইনি। সৃষ্টিকর্তা তোর মঙ্গল করুক রে মা। আমাদের জন্য সৃষ্টিকর্তার কাছে আশীর্বাদ করো বুড়িমা। এবার আমাদের ফসল অনেক ভালো হয়েছে। সারা বছর যেন আমাদের কোনো অভাব না হয়। আশীর্বাদ করো বুড়িমা। শোন, একটা কথা আছে, স্রষ্টার সেবার মধ্যে দিয়েই সৃষ্টির সেবা করা হয়। এই যে তোরা আমায় পায়েস খাওয়ালি, আজ আমি মন থেকে খুব খুশি হয়েছি, আর তোদের জন্য আশীর্বাদ করছি। তোদের ফসল কখনোই কমবে না, দেখবি ফসল বেড়েই যাবে। এই ফসল খেলেও কখনো শেষ হবে না। কি যে বলো না বুড়িমা, খেলে কি আর ফসল থাকবে? খেতে থাকলে তো ফসল শেষই হয়ে যাবে। না না, এই ফসল কোনো সাধারণ ফসল না রে। এই ফসল হলো জাদুকরি ফসল। যাক, এখন এইসব কথা বলে আর লাভ নেই। সময় হলে সত্যিটা ঠিক বুঝতে পারবি। এখন আমি যাই রে। এই বুড়িমা কি বলে গেল বলো তো? আমি তো তার কথার আগামাথা কিছুই বুঝতে পারলাম না। জাদুকরি ফসল বলতে উনি কি বোঝালেন? আহ, বাদ দাও তো। বুড়িমার বয়স হয়েছে, মাথা ঠিক নেই। কি বলতে কি বলেছে, আর তুমি এসব ধরে বসে আছো? না না, আমার কাছে ব্যাপারটা মোটেও সহজ মনে হলো না। তার কথার মধ্যে অদ্ভুত কিছু একটা ছিল। দেখলি না কেমন করে টেনে টেনে কথা বলছিল? তোমার মাথায় আসলে গোবর পোড়া। দাও দাও, খেতে দাও। পায়েসের গন্ধ পেয়ে পেটে পাক দিচ্ছে আমার। আর আমার মেয়ে চন্দ্রা কোথায়? ওকেও ডাক দাও। একসাথে বাপ বেটি বসে পায়েস খাবো। ডাক দাও, ডাক দাও। আরে কোথায় গেলি গো? দেখো দেখো, মানুষেরা বাটিতে করে কি যেন খাচ্ছে। অনেক ঘ্রাণ বেরিয়েছে। মা, ও মা, আমারও খুব পায়েস খেতে ইচ্ছে করছে। ওরা পায়েস খাচ্ছে মা, আমাকে একটু পায়েস এনে দাও না। এই মানুষের সাথে থাকতে থাকতে তোর স্বভাবটা একদম মানুষের মতো হয়ে গেছে, শুধু খাওয়ার চিন্তা। আচ্ছা ঠিক আছে, রাতের বেলা যখন ওরা সবাই ঘুমিয়ে থাকবে আমি তোকে পায়েস এনে দিব। না না, এ কাজ মোটেও করতে যেও না। চুরি করা একদম ভালো অভ্যাস নয়। ওরা যদি একবার টের পায় তাহলে আমাদের বিষ খাইয়ে মেরে ফেলবে। তুমি শুধু শুধু বেশি চিন্তা করো, ওরা বুঝতেও পারবে না। রাতের বেলা রান্না করে যখন ওরা পায়েসের পাতিল রেখে দেবে, আমি ওখান থেকে খোকার জন্য একটু পায়েস চুরি করে আনবো। কি মজা, কি মজা, কি মজা, আমরা পায়েস খাবো। কি মজা, কি মজা। শোনো বাবা, তোমার কিন্তু মানুষের মতো এরকম খাওয়ার অভ্যাস করলে চলবে না। তুমি হচ্ছে ইঁদুর, তোমাকে খেতে হবে ধান আর শস্য। এসব মানুষের খাবার খেয়ে অভ্যেস করলে এর পরিণতি কিন্তু ভালো হবে না, বলে দিলাম। হ্যাঁ বাবা, তোমার বাবা একদম ঠিক কথা বলেছে। এসব মানুষের খাবার আমাদের নয়, আর চুরি করা তো অনেক বড় অপরাধ। আর কোনোদিন কিন্তু এসব খেতে চাইবে না। আজকে কিন্তু শেষ। ওগো শুনছো? তাড়াতাড়ি একটু এদিকে এসো তো। দেখো দেখো কি হয়েছে।
কি ব্যাপার? এই সাত সকালে চিৎকার করছো কেন? তোমার জন্য শান্তি মতো একটু ঘুমোতেও পারছি না। ধ্যাৎ। তুমি তো ঘুমিয়ে ঘুমিয়ে শান্তিতে আসো, আর এইদিকে দেখো পায়েসের পাতিলটাকে কি যেন ফুটো করে ফেলেছে। কি বলছো কি তুমি? এ কাজ কে করবে বলো তো? আমার তো মনে হয় নিশ্চয়ই এটা কোনো ইঁদুরের কাজ। আমারও তাই মনে হচ্ছে, কিন্তু আগে তো রান্নাঘরে কখনো এমন দেখিনি। হঠাৎ করে ইঁদুর কোথা থেকে এলো? তা নয় তো কি, দেখেই তো বোঝা যাচ্ছে ইঁদুর দাঁত দিয়ে পাতিল ফুটো করে পায়েস খেয়েছে। দাঁড়াও, আমি মজা দেখাচ্ছি। না না, কিছু করার দরকার নেই। অবলা প্রাণী, শুধু শুধু ওকে কষ্ট দিও না। তোমার একটু বেশিই দরদ। এত বেশি দরদ থাকা ভালো না। এদিকে ইঁদুর সব খাবার খেয়ে শেষ করে ফেলেছে, আর তোমার ওদের প্রতি দরদ কমছেই না। আচ্ছা ঠিক আছে, আজকের দিনটা আমরা ওকে ক্ষমা করে দিলাম। ওদের তো খাবার অধিকার আছে। এরপর যদি কখনো এমন করে তাহলে নিশ্চয়ই ইঁদুরকে শাস্তি দেব। একটা জিনিস তুমি খেয়াল করে দেখেছো? 1 মাস হয়ে গেছে তুমি নতুন ফসল ঘরে তুলেছো, কিন্তু রান্না করার পরেও চালের পরিমাণ কমছে না, বরং দিন দিন বেড়েই যাচ্ছে। আমিও তো তাই ভাবছি, চাল কেন শেষ হচ্ছে না। আচ্ছা, তোমার ওই বুড়িমার কথা মনে আছে? একদিন তুমি পায়েস রান্না করে খাইয়েছিলে, তারপর সে বলেছিল আমাদের ফসলকে নাকি সে জাদুকরি ফসলে পরিণত করেছে। মনে আছে তোমার? ওই বুড়িমার কথা কেন মনে থাকবে না বলো তো? দেখলি তো, আমার কথাই সত্যি হলো। ওই বুড়িমার আশীর্বাদে আজকে আমাদের ফসল জাদুর ফসল হয়ে গেছে, আর তাই এতবার খাবার পরও ফসল কমছে না। আমাদের আর কোনো দুশ্চিন্তা করতে হবে না, সারা বছর পেট ভরে ভাত খেতে পারবো। দেখলে তো চাল যেভাবে বেড়ে যাচ্ছে, ভাতের কোনো অভাব হবে না। একদম ঠিক কথা বলেছো। চাল রান্না করলেও শেষ হচ্ছে না। এবার থেকে আর হিসেব করে ভাত খাবো না, পেট ভরে ভাত খাবো, আর দুবারের জায়গায় 3 বেলা রান্না করবো। দাও দাও দাও, এখন আমাকে ভাত খেতে দাও। আমাকে আবার মাঠে কাজ করতে যেতে হবে। ওগো শুনছো, কয়েকদিন ধরেই খেয়াল করছি এই চাষির বউ তার চালগুলো খুব যত্ন করে লুকিয়ে রাখে। এখন আর আমার ইচ্ছে করলেও চাল খেতে পারি না। কি যে করবো কিছুই তো বুঝতে পারছি না। ওদের মনে কত লোভ, চিন্তা করো। ওদের ফসল এখন জাদুকরি ফসল হয়ে গেছে, তারপরে ওরা অন্যকে খাবার দিয়ে সহায়তা করতে চায় না। চিন্তা করো। বাবা, ও বাবা, আমি অনেক দিন হয়ে গেছে পেট ভরে চাল খাই না। তুমি একটু চাল চুরি করে আনো না বাবা। খোকন, দেখতেই তো পাচ্ছ মানুষেরা আমাদের ভয়ে চাল লুকিয়ে রাখছে, আর তুমি কিনা খাওয়ার জন্য বায়না করছো। আমি চাল কোথায় পাবো বলো তো? ক্ষুধা লাগলে কি করব বলো বাবা? পেট তো ক্ষুধায় মোচড় দিচ্ছে। আজ রাতে কিছু চাল আনতে যাব আমি। ওরা যেখানে চাল লুকিয়ে রাখে সেখান থেকে একটু চাল বের করে নিয়ে আসবো আমি। হোগো, দেখে যাও, হতসারা ইঁদুরগুলোর কাজ দেখে যাও। সবগুলো চাল বের করে ফেলেছে, বস্তা একেবারে ফুটো করে ফেলেছে। তাই তো দেখতে পাচ্ছি। না 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 না, আর এভাবে চলতে পারে না। এবার এই হতচ্ছাড়া ইঁদুরগুলোকে আমাদের ধরতেই হবে। ইঁদুর ধরা তো এখন মুখের ব্যাপার নয়। আমি বলি কি, বাজার থেকে বরং বিষ কিনে আনি, ইঁদুরগুলোকে মেরে ফেলি, কি বলো? না না, এ কাজ করো না, অনেক পাপ হবে। এতে ইঁদুরগুলো মারার কোনো দরকার নেই। ইঁদুরগুলো ধরে আমরা জঙ্গলে ছেড়ে দিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছ। শুধু শুধু এদেরকে মেরে কি লাভ? আমি বাজার থেকে বরং একটা খাঁচা নিয়ে আসি। এরপর ইঁদুরগুলোকে আজকে রাতে ধরতে হবে, কেমন?
ও গিন্নি, আমরা অনেক বিপদে পড়ে গেছি। দেখো দেখো, এই মানুষেরা আমাদেরকে খাঁচার মধ্যে আটকে ফেলেছে। গিন্নি, তোমাকে বলেছিলাম বেশি লোভ করো না, ওদের একটু লোভের জন্যই আমাদের এই অবস্থা হয়েছে। বাবা, এখন একটা উপায় বের করো, যে করেই হোক এই খাঁচা থেকে আমাদেরকে বের হতেই হবে। এই এই, তোমরা চুপ করো। ওই দেখো, চাষি আর চাষির বউটা এখানে আসছে। ওরা নিশ্চয়ই আমাদেরকে এবার মেরে ফেলবে। যাই হোক, ভালোই হয়েছে, অবশেষে এই হতচ্ছাড়া ইঁদুরগুলোকে ধরতে পেরেছি। এবার এগুলোকে নদীতে ফেলে দিয়ে আসবো। কি যে পাগলের মতো কথা বলো তুমি। ওদেরকে নদীতে ফেলে দিয়ে আসবো কেন বলো তো? ওরা তো কোনো অন্যায় করেনি, কটা চাল খেয়েছি মাত্র। না না, ওদেরকে তুমি জঙ্গলেই ছেড়ে দাও। যা বোঝো না তা নিয়ে কথা বলো না। জঙ্গলে ছেড়ে দিলে ওরা খুঁজে খুঁজে ঠিক আবার বাড়িতে চলে আসবে। আমি বলছি কি, তুমি রাগ করো না। আমাদের ফসল তো এখন জাদুর ফসল, এই ফসল তো আর কমবে না। না হয় কিছু কিছু চাল ওদের খেতেই দিলাম। তোমার মতো এত দয়া মায়া আমার শরীরে নেই গো। ওদেরকে চাল খাইয়ে আমি আমার চাল শেষ করতে পারবো না। এর চেয়ে বরং নদীতে ফেলে দিয়ে আসি, কেমন? যদি ফেলতে হয় একটু সময় নাও, আগামীকাল সকালবেলা না হয় ইঁদুরগুলোকে ফেলে দিয়ে এসো। হায় হায়, আমার এ কি সর্বনাশ হয়ে গেল। আমার গোলাঘর একেবারে